বের হরম থেকে। আজ তোর একদিন কি আমার একদিন, অনেক বেড়ে গেছিস তাই না? আজকে তোর পিঠে খুন্তি ভাঙবো শয়তান মেয়ে। জিন তুমি থামবে? দেখো মেয়ের হয়ে একদম সাফাই গাইবে না বলে দিচ্ছি। তোমার আশকারা পেয়ে এত সাহস হয়েছে ওর। বাবা মায়ের কথা শুনে বের হয়ে আসেতে হাতে আধ খাওয়া নাশপাতি। কি হয়েছে আম্মু, এত চিৎকার করছো কেন? বাসা কি ডাকাত পড়লো নাকি? বদমাস মেয়ে, আজ তোর ঠ্যাং ভাঙবো। লাজ লজ্জা বলে কিচ্ছুটি নেই। শেষমেশ পাত্রের ছোট ভাইকে প্রপোজ করে ফেললি। জিন তুমি থামবে? আমার মেয়ের কোনো দোষ নেই এতে। তুমি চুপ করো, মেয়ের কোনো দোষ নেই। মান সম্মানের কিছুটি রেখেছে? তে মুখ চেপে হাসলো, নাশপাতিটা টেবিলে রেখে বলল, বলেছিলাম না তোমায় এইসব পাত্র দেখা বন্ধ করো। তুমি শুনেছো আমার কথা? শোনোনি তো? তাহলে আমি কেন শুনবো তোমার কথা? হ্যাঁ তাই তো, তে মামনি একদম ঠিক বলেছিস। আমি তোকে ফুল সাপোর্ট করছি। জিন একা কান্না জুড়ে দিলেন, কপালে হাত রেখে বললেন, আমার পোড়া কপাল, বাপ বেটিতে মিলে আমার হাড় মাস কালি করে দিল। এত ভালো পাত্র এসেছে আর এরা পায়ে ঢেলে দিল। খুন্তি হাতে নিয়ে চেঁচামেচি করতে লাগলেন। প্রায় 5 মিনিট একই বলি আওড়ালেন। বাবা মেয়ের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে তারপর কিচেনে চলে গেলেন। আরেম হো হো করে হেসে উঠলেন। তেও হাসতে লাগলো, বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে নিল। আরেম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যাই বলিস না কেন, আজ কিন্তু একদমই ঠিক করিসনি। কি করবো আব্বু, এরা তো আজকে ফাইনাল ডেট দিয়েই যেতেন, তাই বলে এমন করবি? তোর মামা প্রচন্ড রেগে আছেন, যাওয়ার আগে ফ্যাচ ফ্যাচ করেছে অনেক। ধ্যাত, রাখো তো মামার কথা, আমি টাইট দেবো, দেখবে সোজা হয়ে যাবে। আরে মৃদু হাসলেন। মেয়েটা অবুঝ। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা একটু বড় হলেই মানুষের কাছে দৃষ্টিকটু হয়ে ওঠে। তাদের নানা দিকে বুঝে শুনে চলতে হয়, না হলে চুন থেকে পান খসলে যে কেচ্চা টুটে যায়। তেহুঙ্গের সাথেই পরে লিসা নামের একটি মেয়ের সাথেও ঠিক এমনটাই হয়েছে। সে যে কোচিং এ পড়তো সেখানে তার বয়ফ্রেন্ডও আসতো। আর যেদিন লিসার জন্মদিন ছিল তারা ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করেছিল একটা পাশেরই ক্যাফেতে। আর সেটা লিসাদের গ্রামের কয়েকটা মানুষ দেখে ফেলে। আর সেই কাহিনী নিয়ে তারা কতই না গুজব রটিয়েছে। তারপর থেকেই জিনের সেই ভয়টা রয়েছে তার মেয়েকে নিয়ে। যদি তার মেয়ে কোনো ভুল করে বসে তাহলে কি করে সমাজে মুখ দেখাবেন তিনি? মধ্যবিত্তদের আর যাই হোক না কেন সমাজের ভয়টা একটু বেশিই থাকে। দেখো আপা, তে কিন্তু অনেকবার বেড়েছে। দুলা ভাই অতি আদরে মাইয়াটাকে বাদর বানাচ্ছে। এখনো সময় আছে, মাইয়াটাকে বিদায় করো, না হলে কোনো অঘটন করে ফেলবে। কাই, একটু থামবি? জানি তে একটু বাদর, ছেলে মানুষই করে, তবে আজকের মতো বাজে কাজ আর কখনোই করবে না। আপা, সময় গেলে কিন্তু বুঝবা মেয়ের নামে কোনো কেচ্ছা নাই। এখন বিদায় করার কিন্তু সঠিক সময়। আরেম খবরের কাগজ পড়ছিলেন। মেয়ের নামে কথাগুলো হজম করে নিলেও বেশ রাগ হলো। মামার দায়িত্ব পালন না করে পাড়া প্রতিবেশীর দায়িত্ব পালন করছে কেন? সমালোচনার জন্য পাড়া প্রতিবেশীর কি অভাব আছে? তাই অনেক তো হলো, বোনের কানটা তো পচিয়ে ফেলেছো। নিজের মেয়ের দিকে খেয়াল আছে? তাড়াতাড়ি তো বিয়ে দিয়ে দিলে। কেমন করে সংসার করছে দেখো গিয়ে। দুলা ভাই, থামো তো তুমি। কাই, তুই আমার সাথে আয়, রাতে কিন্তু খেয়ে যাবি। আরেম হাসলেন। মানুষ বিচিত্র প্রাণী, নিজের ঘরে ঠিক নাই অন্যের ঘরে এসে আগুন লাগায়। কাইয়ের মেয়েটা তো তের থেকেও ছোট। এই ছোট বয়সে মেয়েটার বিয়ে দিয়ে কি লাভটাই বা হলো? সেই তো সংসারের ঝামেলা আর ঝামেলা, মাঝখান থেকে মেয়েটার জীবন নষ্ট। আপা, এই আপা, কি হয়েছে বল? তুই কি করে প্রপোজটা করলি রে? আমার তো সাহসই হবে না। সাহস থাকতে হয়। ইস, কেন যে আজকে স্কুলে গিয়েছিলাম, সিনেমাটা মিস হয়ে গেল। তোর না সামনে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে তুই এমন ফাজলামি করছিস? পড়তে বস কি, না হলে আম্মুকে বলে দেবো আমার জন্য নয় তোর জন্য পাত্র দেখে যেন। আমি তো এক পায়ে রাজি। জিমিন, তীর ধমকে নুয়ে গেল জিমিন। টেবিল থেকে বই নিয়ে স্টাডি রুমে চলে গেল। কিছুদিনের মাঝেই অ্যাডমিশন নিতে হবে, অথচ মায়ের পাত্র দেখা দেখি শুরু হয়ে গেছে। আচ্ছা, বাবা কি সাপোর্ট করবে পড়াশোনার জন্য? সকাল সকাল জিমিনের মেজাজ বেশ ভালো। মায়ের এমন মিষ্টি আচরণে জিমিনের বেশ খটকা লাগছে। কি হয়েছে, খাচ্ছিস না কেন জিমিন? না মানে আপাই দেখাবো। আচ্ছা তাহলে এটা রেখে দে, তুই এলেই না হয় গরম গরম পরোটা ভেজে দেবো। মায়ের এমন নরম আচরণে জিমিন হা হয়ে গেল। বাবা ফাইল হাতে কাজ করছেন, টেবিল জুড়ে হরেক রকমের ফাইল। জিমিন দীর্ঘশ্বাস ফেললো। জন্মের পর থেকেই বাবাকে ফাইলের গোডাউনে বসে থাকতে দেখেছে, তাই বিষয়টা স্বাভাবিক। আরেম একটা ব্যাংকে চাকরি করছেন আজ 16 বছর হয়ে গেল। আগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু বেতন কম হওয়াতে ছেড়ে দিয়েছেন। আরেমের সামনে চা এগিয়ে দিলেন জিন। জিনের হাতে চা অত্যন্ত বিস্বাদময়, কারণ অতিরিক্ত চিনি দেন চায়ে।
আরেম তবু চাটা নিল। গত 22 বছর ধরে এই শরবত চাই তো পান করে যাচ্ছেন তিনি। কখনো রাগারাগি করেননি, বরং সব সময় প্রশংসাই করেছেন। আরেম চায়ের কাপে চুমুক দিলেন, আজও বললেন চাটা ভালো হয়েছে খুব। জিন একটু হাসলেন, স্বামীর পাশে বসে মিষ্টি কণ্ঠে বললেন, কাল যে সম্বন্ধটা এনেছিল না, ওই যে পাত্রের ছোট ভাই ইউনহু। হ্যাঁ, কি হয়েছে? ওরা ওদের ছোট ছেলের জন্যই তাকে পছন্দ করেছেন। আমি না তোমাকে না জানিয়ে হ্যাঁ বলে দিয়েছি। আরেম ভ্রু কুঁচকালেন, একটু সময় নিয়ে ভাবলেন কিছু বলবে, তার আগেই তের কণ্ঠ ভেসে আসলো, মানা করে দাও, আমি এসব বিয়েতে রাজি নই। টিউশনি পড়িয়ে সদ্য বাইরে থেকে আসা ঘামে ভেজা তের শরীর কাঁপছে। এই কথা বোঝাতে বোঝাতে ও বেশ ক্লান্ত। তে ঘরে যা, আমি তোর বাবার সাথে কথা বলছি। তুমি তো আমার বিষয় নিয়ে কথা বলছো মা, আর কতবার বলবো আমি এখন বিয়ে করতে চাই না। আব্বু চুপ, তোর আব্বু আমায় কি বোঝাবে? হ্যাঁ, ছেলে কুয়েতে থাকে, তুই নির্লজ্জের মতো কাজ করেছিস, তারপরও তারা তোকে বউ হিসাবে চাই। তোর জন্য বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকেই বিয়ে করাতে চাই, আর তুই নাকচ করছিস। শোনো আম্মু, আমি এই বিয়ে করব না। ছেলে কি করে এসবে আমার কোনো আগ্রহ নেই। ওনারা বেহায়া না হলে আবার আসতেন না। জিন, মা মেয়ের মাঝে যেতে চাইছিলেন না উনি, তবুও যেতে হচ্ছে। মা, আপু তুমি অন্তত বিয়ের কথা বলো না। তের কথাই অসহায় ভাব, চোখে পানি চিকচিক করছে। আরেম দীর্ঘশ্বাস লুকিয়ে বললেন, তুই যা বলবি তাই হবে। জিন রেগে গেলেন, হাতে থাকা গ্লাসটা ধুম করে টেবিলে রাখলেন, চোখে পানি নিয়ে চেঁচাতে লাগলেন, আমার আর কি? আমি এই সংসারের কে? কোনো মূল্য আছে আমার কথার? যা ইচ্ছে তাই কর, কিচ্ছুটি বলবো না। বাপ মেয়েতে আমার মাথাটা চিবিয়ে খেলো, আমিও দেখবো কতদিন বিয়ে না করিস তুই। সেদিকে কান দিল না, বাবার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালো। আরেম চোখ ফিরিয়ে নিলেন। তার এই মেয়েটা বড্ড আবেগে ঠাসা, তের মুখের সাথে নিজের মায়ের মিল পাননি, আর তাই তো মেয়েটার কথার পৃষ্ঠে কথা বলতে পারেন না। আব্বু। হ্যাঁ মামুনি বলো। আমি পড়াশোনা করতে চাই। সপ্তাহখানেক আগে তো রেজাল্ট এসেছে, মাঝে গোল্ডেন প্লাসটা মিস গেছে, তবে প্লাস তো এসেছে। তবে কথা দিচ্ছি এবার আরো মনোযোগ দিয়ে পড়বো, প্লিজ আব্বু। আরেম চিন্তায় পড়লেন, কলেজটা না হয় এলাকাতেই ছিল, কিন্তু ভার্সিটি তো 20 কিলোমিটার দূরে, তাও ভালো নয় তেমন। আব্বু, মা, আমি চাই তুই পড়াশোনা কর, কিন্তু সবকিছু মিলিয়ে। আরেম কথা শেষ করতে পারলেন না, টুকরে কেঁদে উঠলো। চাপা কান্নায় আর্তনাদ করছে সে। বাবার দিকে না তাকিয়ে রুমে চলে গেল। আরেমের বুকে যেন তীর বিঁধে গেল। মেয়ের কান্নাটা কিছুতেই সহ্য করতে পারছেন না। কিছু একটা করতে হবে, এভাবে মেয়ের পড়াশোনাটা বন্ধ হওয়া তো উচিত নয়। বিয়ের বয়স হয়েছে মাত্র, পার তো হয়ে যায়নি। তবে এখান থেকে ভার্সিটিতে কিভাবে পড়বে? তের মনটা ভীষণ খারাপ। তে খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। তখনই ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার। তের হৃদয় অনুভূতিহীন। একবার দুবার করে একাধিকবার কল এলো। শেষমেশ কল রিসিভ করলো তে, তবে দু প্রান্তের কেউই কথা বলছে না। তে বড্ড বিরক্ত হয়ে বলল, হ্যালো, কে বলছেন? কথা না থাকলে কল দিয়েছেন কেন? তে কলটা রাখতেই যাচ্ছিল, ঠিক সেই সময় উপাস থেকে পুরুষ কণ্ঠটি বলল, তেইহুম বলছেন? আমি ইউনহু। ইউনহুর দম ওঠানামা করছে। ফোনের এই পাশে থাকা তেজু, ছেলেটা বড় অধৈর্য হয়ে বলল, তেইহুম শুনছেন? মেজাজ চটে গেল তের এবার। এই লোকটা ফোন নাম্বার পেল কোথায় থেকে? তেইহুম, আপনি কি শুনছেন? কেন কল করেছেন? ইউনহু যেন এই কথারই অপেক্ষা করছিল। আপনার প্রপোজ আমি একসেপ্ট করে নিয়েছি। তের মনে হলো মাথাটা ফাটিয়ে দেবে, আবারও মনে হলো নিজের মাথাটা আগে ফাটানো উচিত। তে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বাসায় বলেছি, সবাই আপনাকে মেনে নিয়েছে। আপনার কি মাথা খারাপ ইউনহু? মানে সরি, বুঝলাম না। আপনি এটা বোঝেননি আমি বিয়েটা করতে চাই না, সেই জন্যই কাজটা করেছি? ইউনহু হাসলো। তে যেন বোকা বনে গেল। এই ঝামেলাটা না জানি কত পোহাতে হবে তাকে। তেইহুম, আপনার সমস্ত কথাই বুঝেছি আমি, তবে অনুভূতির কোনো সময় হয় না। আপনি ওভাবে বলার পর আমার আকাশ থেমে গিয়েছিল। আপনার হাত ধরে আজীবন থাকতে চাই আমি। ইউনহুর এতগুলো কথা শোনার পর তের মনে হলো এর থেকে মরে যাওয়াই ভালো। সে আবারও বলল বিয়েটা ভাঙার জন্যই ও এমনটা করেছে, কিন্তু ইউনহু তার কথার কোনো ধার ধারছে না। সে বরং বিষয়টা বিনয় স্বরূপ গ্রহণের চেষ্টা করছে। একই সাথে তের হাত চাইছে আজীবনের জন্য। তের সমস্ত রাত না ঘুমিয়ে পার হলো। ও বড় বিষণ্ণ অনুভব করছে নিজেকে। শেষ রাতে একটু চোখ লেগেছিল, তবে কুকুরের আওয়াজে সেই ঘুমটাও ভেঙে গেল। দেখা গেল পুরো বাড়ির লোক উঠে পড়েছে। তে তড়িঘড়ি করে বাইরে এলো, এসে
দেখলো বাবা চেঁচামেচি করছেন। সামান্য মুরগিটাও সহ্য হয় না, মুরগি পালানো যাবে না, চোর বাটপার গুলো সব নিয়ে যাচ্ছে। কথায় কথায় জানা গেল তেদের দুটো মুরগি নিয়ে পালিয়েছে কেউ, সেই জন্যই তো কুকুরটা চেঁচামেচি করছিল। তবে দরজা খুলে বের হতে হতে চোর পালিয়েছে। এদিকে তের মা জিন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ওনার এই স্বভাবটা বড় চোখে লাগে, কিছু হলে দু চোখ মেলে পানি ঝরাতে থাকেন। মৃদু মন্দ হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছিল। সে সময় জিমিন এসে পাশে বসলো তের স্বভাব হলো গোসলের পর এসে একটু রোদে বসা, নতুবা তার শরীর কাঁপতে থাকে। জিমিন মিটি মিটি হাসছে। বোনের আচরণ স্বাভাবিক না দেখে তে শুধালো, কি সমস্যা? সমস্যা তো তোর। আমার? জিমিন তুই হাসছিস কেন সেটা বল। কারণ তোর দিওয়ানা নিচে বসে আছেন যে। তের চোখ বড় হয়ে গেল। দিওয়ানা বলতে কার কথা বোঝাতে চেয়েছে জিমিন? ছাদ থেকে নেমে তের মনে হলো বাসা থেকে বের হয়ে যেতে পারলেই বুঝি শান্তি মিলতো। সোফায় আরাম করে বসে আছে ইউনহু। জিন যেন ইউনহুকে মেয়ের জামাই ধরে নিয়েছেন। দেখে দেখে মৃদু হাসলো ইউনহু। ছেলেটার চোখে মুখে ভালো লাগা। তে চোখ ঘুরিয়ে নিজের রুমে এসে বসে রইলো। খানিক বাদে জিমিন এসে বলল, আপু মা তোকে ডাকছে। কেন? কেন আবার? তোর দিওয়ানার সাথে কথা বলার জন্য। আশ্চর্য, আমি জানি না, তুই আই নতুবা মা আসবে। তে গেল না। কপট রাগ দেখিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইলো। জিন এলেন কিছু সময় পরে। তে দরজা খোল, আমার মাথা ব্যথা করছে মা, পরে এসো। দরজা খুলতে বললাম তো। দরজা খুলতেই প্রবেশ করলো জিন। এখনো চুলগুলো ঠিক করিসনি? পাগল তুই, ছেলেটা বসে আছে সেই কখন থেকে। মা তুমি কি পেয়েছো বলো তো? দেখ মা, আজ না হয় কাল তোকে বিয়ে কিন্তু করতেই হবে। আর ইউনহু কতটা ভালো ছেলে সেটা তো দেখতেই পাচ্ছিস। বিদেশে বড় চাকরিও করে, পারিবারিক অবস্থাও ভালো। আর কি চাই বলতো মা? তে কিছু বলতে গিয়েও থেমে গেল। তার আর ভালো লাগছে না। এই ঝামেলা কি কখনো যাবে না? পুকুর পাড়ে এসে বসেছে তে আর ইউনহু। তেইহুম আপনি কি আপসেট? সোজা সাপটা উত্তর দেওয়া ইউনহু হাসলো। আপনি বিষয়টা মজার ছলে নিচ্ছেন কেন ইউনহু? আমি চাই না বিয়ে করতে। কাউকে পছন্দ করেন? তার এই প্রশ্নটাতে এড়িয়ে গেল। যাক, এই দিকটা হলে ক্লিয়ারই আছে। আমি জানি আপনি চান না বিয়ে করতে, কারণ আপনার মনে সংশয় বিয়ে হলে আপনি ক্যারিয়ারে বাধাগ্রস্ত হবেন। কথাটা ইউনহু ঠিকই বলেছে, তবে তে কিছুই বলছে না। ইউনহু একটু সাহস সঞ্চয় করে মেয়েটির আরেকটু নিকটে এসে বসলো। তে কিছুটা ভয় পেয়ে বলল, ইউনহু দূরে সরে বসুন। ইউনহু মৃদু হাসলো। মেয়েটির এই স্বভাব তার বড়ই ভালো লেগেছে। ভয় পাবেন না, এমন কিছু করবো না যাতে কলঙ্ক হব। তবে জেনে রাখবেন, এই হাত ছোঁয়ার অধিকার শুধুমাত্র ইউনহুই নিয়ে ছাড়বে। তে আপনি শুধু আমার, শুধুই আমার। দোটানায় কাটলো দুটো দিন। তের মন ও মস্তিষ্কে ইউনহুর বলা কথাগুলো প্রভাব বিস্তার করলো। এদিকে কিছু সময় পেরিয়ে যাচ্ছে, অ্যাডমিশন টেস্ট ঘনিয়ে আসছে। নানান চিন্তায় বুঁদ হয়ে আছে তে। তার পড়াশোনা একেবারেই হচ্ছে না। পড়তে গেলেই মনে হচ্ছে সব নতুন। জিন আর আরেম মেয়ের অবস্থা বুঝতে পারলেন। এদিকে ইউনহুও সব স্বাধীনতা দিতে চাই থেকে, তাই জিনও দ্বিমত করলেন না। মেয়ের পড়াশোনার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিলেন আরেমের বন্ধু জেহবের বাড়ি পাঠাবেন। ভদ্রলোক আরেমের ভাই স্বরূপ। ছোটবেলায় একসাথে ঘুমিয়েছে কত। সব মিলিয়ে একটু হলেও তে শান্তি পেল। তার পড়াশোনাটা হবে তবে। এখন টার্গেট নিজের স্বপ্নের ভার্সিটি। একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালোতে তার মাথা ব্যথা করছে। শহরে আসাটা তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। বাবা অবশ্য আসতেন, তবে একটা কাজ পড়ে যাওয়ায় আশা হয়ে ওঠেনি। সে তাই বেশ বড় মুখ করে বলে দিয়েছে সে একাই যেতে পারবে। একটা লম্বা শ্বাস নিয়ে বাড়িটার দিকে এগোলোতে ভীষণ সুন্দর বাসাটা এর ভালো লাগলো। সে ধীর পায়ে এগিয়ে যেতেই দারোয়ান বললেন, কি চাই? এটা কি জেহব আঙ্কেলের বাসা? জি, আমি ওনার কাছে এসেছি। আমার বাবা ওনার বন্ধু হয়। দারোয়ান একটা ফোন করে তারপর ডেকে যাওয়ার অনুমতি দিল। কিছুটা মন খারাপ করেই বাড়ির ভেতর প্রবেশ করলো তে। আশেপাশে মানুষ নেই, একদম নীরব পরিবেশ। এরই মধ্যেই হুট করে ফোনটা বেজে উঠলো। চট করে রিসিভ করলো তে। আমি ইউনহু বলছি, আপনি পৌঁছে গেছেন? তে ভেবেছিল মা ফোন করেছে, তাই চট করেই ফোনটা রিসিভ করেছে। জি, পৌঁছে গেছি। আমি তো ভাবলাম আপনি হয়তো ফোনটা রিসিভই করবেন না। ঠিক আছে, সাবধানে থাকবেন, পরে কল করবো আবারও। শেষ বাক্যটা শুনে তের মনে হলো বড় জোর গলায় বলতে, আর কল করবেন না প্লিজ। তবে তা বলতে পারলো না তে। বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো। চারপাশের সাজসজ্জা দেখে আনমনেই হা হয়ে গেল সে। এই ধরনের বাড়ি সাধারণত সিনেমাতে দেখানো হয়। জেহব আঙ্কেলরা ধনী, তবে এত ধনী সেটাতে আশা করেনি। ধন সম্পদ মানুষকে অহংকারী করে তুললেও জেহবের পরিবার এই দিক থেকে আলাদা। বিশেষ করে জেহবের স্ত্রী ন্যান্সি, তিনি তো থেকে কন্যার মতোই ট্রিট করছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে থেকে ঘর দেখিয়ে দেওয়া হলো। এই পরিবেশটা তার পছন্দ হলো। মায়ের সাথে কথা বলে গোসল সেরে নিল। চাইনি কড়াই
ক্লান্ত ছিল, তাই তুলতুলে বেডে গা ছোঁয়াতে ঘুম এসে গেল চোখে। সন্ধ্যায় ঘুম ভাঙলো তের। এবার শরীর চাঙ্গা লাগছে। হাত মুখ ধুয়ে সে এলো ড্রয়িং রুমে। জেহব আর ন্যান্সি বসে আছেন, হাতে চা। ঘুম ভেঙেছে মা? জি আন্টি, ক্লান্ত ছিলাম তো তাই অনেকটা সময় ঘুমিয়েছি। বেশ করেছো। এখন বলো, চা খাবে নাকি কফি? চা খাবো আন্টি। ন্যান্সি কিচেনের দিকে এগোতে যাবে তখনই তে বলল, কিচেন থেকে তো আমি নিতে পারবো আন্টি। ন্যান্সি যেন কিছুটা খুশি হলেন। মেয়েটার স্বাভাবিক ভাব তাকে স্বস্তিও দিচ্ছে। কেটলি থেকে গরম গরম চা নিল তে। চা ওর সব সময় প্রিয়। কেটলিটা রাখার সময় নজরে পড়ল বৃহৎ জানালা দিয়ে বাগান দেখা যাচ্ছে। সেখানে আবার ফোয়ারাও রয়েছে। রাতের আধারে বড় সুন্দর দেখাচ্ছে। আকাশ সম আগ্রহ নিয়ে ফোয়ারার দিকে এলোতে চেয়ে রইল। দারুণ সুন্দর এটি। তাই ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারলো না। যেই না ছুঁতে যাবে অমনি একটি কণ্ঠ ভেসে এলো। এখানে কে? পুরুষ কণ্ঠ। তে সামান্য ভয় পেয়ে গেছে, তাই পেছনে না ঘুরেই বলল, জি আমি। আমি কে? আমি মানে। বাক্যটি পুরো করার আগে পুরুষটি পুনরায় বলল, এখানে কি? এবারটি আসলেই ভয় পেল। সে ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না। চওড়া দেহের পুরুষটি সামনে এসে দাঁড়ালো। তে শুকনো ঢোক গিলছে। ছেলেটা বেশ মেজাজ নিয়ে বলল, নাম কি? কিম তেইহুং। ক্লাস এইচএসসি দিয়েছি। এখানে কেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে যেন বিব্রত হচ্ছে তে। জাঙ্কুক, ওকে ভয় দেখাচ্ছ কেন? ধরে প্রাণ ফিরে এলো তের। অসহায় দৃষ্টিতে তাকালো। জাঙ্কুক একটু জোরেই হেসে ফেলল। তুমি কবে ঠিক হবে বলো তো? কখনোই ঠিক হব না আম্মু, বাট ও যে এত ভীতু তা তো জানতাম না। ভীতু শব্দটি বলাই তের মুখশ্রী ফ্যাকাশে হয়ে এলো। সে ভীতু? সত্যি কি তাই? ন্যান্সি তের মাথায় হাত রাখলেন। ভয় পেও না, ও আমার ছেলে জাঙ্কুক। বড় দুষ্টু। বড্ড দুষ্টু হয়েছে তুমি। বয়স হলো, তবে বুদ্ধিটা হচ্ছে না। তেইহুংকে এক্ষুনি সরি বলো জাঙ্কুক। না না, ঠিক আছে আন্টি, সরি বলার দরকার নেই। এই কথা বলেও জাঙ্কুক কিন্তু সরি বলতে ভুলো না। সেই সাথে ন্যান্সি যেন না শুনতে পাই, তাই ফিসফিস করে বলল, ভীতু মেয়ে? তেইহুং নাকি ভীতু? নেহাতি সে ভদ্র, নতুবা জাঙ্কুক নামে ছেলেটির গাল লাল করে দিত সে। নিজ কক্ষে বসে ভাবছিল সে। এমন সময় ফোনটা বেজে উঠল। তে বিরক্ত হলো বড়, কিন্তু ফোন রিসিভ করলো না। তবে ও পাশের ব্যক্তিটিও থেমে নেই, লাগাতার কল করেই যাচ্ছে। জাঙ্কুকের ঘরের লাগোয়া বারান্দাটা একটু বেশি সুন্দর। বিশাল আর খোলা হাওয়াতে এই সৌন্দর্য অধিক চোখে পড়ে। দুদিন ধরে বারান্দার দিকে নজর যাচ্ছে তের। মেয়েটা একটা সংকোচ থেকে সে পথে আর যায়নি। তবে ভোরবেলায় লোকটা যেন সামলে উঠতে পারেনি। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ধরা দিচ্ছে। তে ছুটে গিয়ে নিচের বারান্দায় এসে দাঁড়ালো। এখান থেকে জাঙ্কুকের বারান্দাটা দেখা যায়। নানান রঙের ফুল রাখা সেখানে। তের মনটা ছুটতে যেতে চাইছে। ও বিড়াল পায়ে এগিয়ে গেল। করিডোর পেরিয়ে আসতেই পায়ের গতি নেমে গেল। জাঙ্কুক জিম করে এসেছে। উন্মুক্ত শরীরে বিন্দু বিন্দু জলবিন্দু। তের মনে হলো তার শরীর কাঁপছে, চোখ ঘোলাটে হয়ে আসছে। সরে যেতে চাইলে জাঙ্কুক ডেকে উঠলো, দাঁড়াও। থেমে গেল তের পদযুগল। জাঙ্কুক এগিয়ে এসে ওর বরাবর দাঁড়ালো। এত ভোরে এখানে কেন? প্রশ্নের উত্তরটি চট করে দিতে পারছে না তে। কি আমাকে খুঁজতে এসেছিলে? এবার প্রতিবাদ করলো তে। দ্রুত স্বরে বলল, না তো। তবে এমনি এসেছি। বুঝি, কিন্তু কি বোঝেন? যা বোঝাতে চাও। আমি কখন কি বোঝালাম? আশ্চর্য তো। জাঙ্কুক কেবল হাসলো। তে চেয়ে রইলো। এই পুরুষটি তার দেখা সব থেকে অদ্ভুত মানুষের মধ্যে পড়ে। টানা পড়াশোনা চলছে তের। মেয়েটার পরীক্ষা রয়েছে, তাই দম নেওয়ার ফুরসত নেই। ন্যান্সি এসে নাস্তা দিয়ে গেলেন। তের ভালো লাগাই বুক ভরে এলো। মায়া নিয়ে তাকালো সে। মেয়েটার সেই দৃষ্টি দেখে হাসলেন ন্যান্সি। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সমস্যা হচ্ছে মা? কিছুটা ভয় হচ্ছে আন্টি। আমার জীবনের ব্যাপার মনে হচ্ছে। ছি মা, এই পরীক্ষাকে জীবনের সাথে তুলনা করছো কেন? ভয় পাচ্ছি আন্টি। ভয় পেও না, ইনশাল্লাহ সব ভালো হবে। তের মন ভরে উঠলো। ন্যান্সি চলে গেলে পুনরায় পড়তে লাগলো। কিছু সময় পর মাকে কল দিয়ে কথা বলে নিল। ভয়ের চোটে মেয়েটি কান্নাই করে দিল। উপাস থেকে জিন সান্ত্বনা দিয়ে বললেন, যা হবে ভালোই হবে, চিন্তা করিস না তো। কালকে তোর বাবা যাবেন। ঠিক আছে মা। কল রেখেও বেশ কিছু সময় কাঁদলো তে। পরীক্ষায় যাওয়ার আগে ন্যান্সি এসে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। তের চোখ ভিজে এলো। এই মানুষটার প্রতি অদ্ভুত শ্রদ্ধা পাচ্ছে সে। ড্রাইভারের হাত ভেঙেছে। অপ্রত্যাশিত ভাবে ঘটনাটা ঘটলো। এদিকে তে লেট হয়ে যাচ্ছে। ওর কান্না পাচ্ছে রীতিমতো। ন্যান্সি বিষয়টা বুঝতে পারছিলেন। ওই মুহূর্তেই বের হচ্ছিল জাঙ্কুক। জাঙ্কুক, শুনে যাও। জি আম্মু। কোথাও বের হচ্ছ? তের পরীক্ষা আছে, নিয়ে যাও। জাঙ্কুক যেন চোখ মুখ কুঁচকে ফেললো। ড্রাইভারের হাত ভেঙেছে বলে বলছি তোমায়। উপস।
এই সময় এমনটা হতে হলো, ন্যাকামো না করে ওকে নিয়ে যাও, ওর লেট হচ্ছে। কথাটি বলে তের দিকে চাইলেন ন্যান্সি। যাও মা, জাঙ্কুক তোমাকে পৌঁছে দেবে। তখন থেকে ইউনহো নামক মানুষটা কল করেই চলেছে। এ বিরক্ত হচ্ছে, বারবার কল কেটে দিচ্ছে। তবে ওপাশের ব্যক্তিটি থেমে নেই, সে লাগাতার কল করে চলেছে। এবার তের রাগ হলো, তবে পাশে জাঙ্কুক থাকায় রাগটি প্রকাশ করতে পারলো না। ও কল রিসিভ করে ফিসফিস করে বলল, এতবার কেন কল করছেন ইউনহো? আপনার পরীক্ষা আছে না? আমি বিরক্ত হই ইউনহো, আপনি কেন বোঝেন না? আপনাকে আমি পছন্দ করি না। প্রথমবারের মতো ইউনহোকে এভাবে প্রত্যাখ্যান করলো তে। ইউনহো কিন্তু কষ্ট পেল না, বিনিময়ে হেসে বলল, তাতে কি? আশ্চর্য মানুষ আপনি। তেইহং, আপনাকে আমার অনেক বেশি মনে পড়ে। তে থেমে রইল, কি বলবে বুঝতে পারছে না। ইউনহো ওপাশ থেকে বলল, ভালো করে পরীক্ষা দেবেন আর মনে রাখবেন আপনি আমার। কলটি কেটে দিতেই জাঙ্কুক বলল, বয়ফ্রেন্ড? না। জাঙ্কুক হাসলো, সেই হাসিতে কেমন অপমান বোধ করলো তে। দাঁত কামড়ে বসে রইল। কিছু সময় যেতেই জাঙ্কুক বলল, তুমি বড় চালাক মেয়ে, হঠাৎ এটা কেন বললেন? একসাথে দুটো ছেলেকে ঘোরাচ্ছ? এর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। জাঙ্কুক হেসেই চলেছে, ভয় পেও না, মজা করে বলেছি। এটা কোনো মজার মধ্যে পড়ে না, আপনি এমনটা কেন বললেন? দুঃখে তের কান্না পেল। জাঙ্কুক গাড়ি থামিয়ে বলল, আরে এমনি বলেছি। আপনি এমনি বলেননি, অন্য কিছু মিন করেছেন। আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করলেন, অথচ বিষয়টা এমন নয়। এই যে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চেয়েছিলেন তার নাম ইউনহো, যে কিনা আমার কেউ না। কেউ না মানে কেউ না। আমি তাকে পছন্দ করি না, একদমই না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তে। জাঙ্কুক বুঝলো সে হয়তো কিছু ভুল করেছে, তবে দুঃখ প্রকাশের ফুরসত মেলেনি। তার আগে গাড়ি থেকে নেমে গেছে তে। চোখের জল মুছে এগিয়ে চলেছে কেবল। পরীক্ষা ভালো হয়েছে, তের মনটাও কিছুটা ভালো। সে ফুরফুরে মেজাজে বের হতেই দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। কেন যেন একটা অভিমান এসে চেপে ধরলো তাকে। সে অন্যদিকে চলে যাচ্ছিল, তখনই জাঙ্কুক তার হাতটি ধরলো। কোথায় যাও? আপনাকে কেন বলবো? রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। বাপ রে, তোমার এত তেজ। তেজ কথাটি বলতেই তে ঘুরে তাকালো। জাঙ্কুক মিটি মিটি হাসছে। ছাড়েন, আপনি অনেক খারাপ। জানি তো, এভাবে হাত ধরে আছেন কেন? ধরলেও বা সমস্যা? অবশ্যই সমস্যা। ইউনহো এসে আপনাকে ইচ্ছে মতো মারবে। জাঙ্কুকের যেন হাসি পেল। সে অবশ্য হাসিটা লুকিয়ে রাখার প্রয়াস করলো না। তে অন্যদিকে ফিরতেই জাঙ্কুক শুধালো, ইউনহো সাহেবের এত জোর? তে চুপ করে রইল। জাঙ্কুক আর বিষয়টি ঘাটালো না। আলতো হাতে মেয়েটির চুল টেনে বলল, সরি, আসো এবার। তে চুপ করে চলতে লাগলো। পথে বেশ অনেকবার কথা বলার চেষ্টা করেছে জাঙ্কুক, তবে তে চুপ। আশ্চর্য আর অদ্ভুত লাগলেও কোনো এক অদৃশ্য টানে পুরুষটির প্রতি এত গাঢ় অভিমান দেখাতে পারছে সে, অথচ বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে একদমই স্বাভাবিক নয়। পরের দিন সকাল থেকে মন ভালো নেই তের। বাবা আসবেন নিতে, অথচ ওর মনটা যেতে চাইছে না। এই না যেতে চাওয়ার জন্য দায়ী জাঙ্কুক। ছেলেটার প্রতি অন্যরকম টান অনুভব হচ্ছে, কিন্তু এই অনুভবের নামটা কি সেটাই সে বুঝতে পারছে না। এই নিয়েও ভীষণ ভাবে দ্বিধায় ভুগছে, কান্নাও পাচ্ছে, তবে কাঁদার উপায় নেই। সকাল থেকে ন্যান্সি ভীষণ যত্ন করে চলেছেন, একটু পর পরই দেখতে আসছেন। ন্যান্সি না থাকলে সত্যি হয়তো কেঁদে ফেলতো সে। সব থেকে খারাপ লাগছে, জাঙ্কুক নামের পুরুষটি চোখের দেখাও দিচ্ছে না তাকে। লোকটার অন্তরে একটুও কি মায়া নেই? আবার একটা অভিমান জমলো। তে দ্রুত সবকিছু গুছিয়ে নিল। তখন বাজে 11টা। আরেম এসে পড়েছেন। তেও তৈরি হয়ে গেছে, কিন্তু জাঙ্কুক নেই। এবার সত্যি কান্নায় চোখ ভিজে গেল তার। ব্যাগপত্র নিয়ে বলল, আপু তুমি এসো, আমি সামনে আগাচ্ছি। কথাটি শেষ করেই এগিয়ে গেল তে। কান্নায় তার চোখ ভেজা, লাল হয়ে আছে মুখটা। বের হতেই চোখে পড়লো জাঙ্কুককে। ছেলেটা একটু দূরে দাঁড়িয়ে, পাশে অন্য এক ছেলে রয়েছে, তার সাথে কথা বলছে হয়তো। এর ইচ্ছে হলো ছুটে যেতে, তবে কোনো এক অদৃশ্য বল তার পদযুগল টেনে ধরে রাখলো। আরেম এলেন, শুরু হলো বিদায় পর্ব। তে গাড়িতে উঠে বসেছে। জাঙ্কুক তখনও কাছে আসেনি। এর অভিমান আরো গভীর হলো, তবে পুরুষটিকে দেখার লোভ সামলাতে পারলো না। আর যখন চাইলো তখন জাঙ্কুককে আর দেখা গেল না। চোখ মেলতেই অদ্ভুত ভাবে শিহরিত হলো তের সমস্ত শরীর। সে ঘুমিয়ে পড়েছিল মাত্র কিছু সময়ে। কতদিন পর আবারও সে শহরে যাচ্ছে। সেই যে বাবার সাথে চলে এলো গ্রামে, তারপর আর যাওয়া হয়নি। সময় চলে গিয়েছে মাসখানেক। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। ইউনহো নামক প্যারাটা আবারও কল করেছে। হ্যালো তেইহং, আপনি কি পৌঁছে গেছেন? ইউনহো, আপনি কেন বারবার কল করেন আমায়? কারণটা আপনার জানা জানা নয়। আপনি বুঝতে পারছেন না বিষয়টা কতটা খারাপ হচ্ছে। আর আপনি কেন দেশে পড়ে আছেন? কেন ফ্লাইট মিস দিচ্ছেন বারবার? ইউনহো, আপনাকে আমার কসম দিলাম আর কখনো কল করবেন না আমায়, কখনো
না। বাক্যটি শেষ করেই কল কেটে দিল তে। ইউনহো ঠাই দাঁড়িয়ে রইল, ফোনের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করেই দু চোখের কার্নিশ বেয়ে নোনা জল নেমে গেল। তেহুম, এত চেয়েও কেন আপনাকে ভুলতে পারছি না আমি? এই কেমন নেশা হলো আমার? ইউনহো প্রশ্ন করলো ঠিকই, তবে উত্তর দেবার মতো কেউ কি আছে? না, নেই। ইউনহোর প্রশ্ন, অনুভূতি কিংবা দুঃখ সবটাই ওর একান্ত। বাড়ির ভেতরে প্রবেশের জন্য তে এক পা এগিয়েছে মাত্র, অমনি একটি কণ্ঠ ভেসে এলো। ভিতু মেয়ে, আসার সময় হলো তবে। কণ্ঠটি একদম হৃদয়ে এসে লাগলো তের। সে পা নামিয়ে ফেললো। কয়েক সেকেন্ডের মধ্যে সম্মুখে উপস্থিত হলো জাংকুক। তার চোখে মুখে হাসির মেলা। তে হা হয়ে তাকিয়ে আছে। জাংকুক নামের পুরুষটি যেন আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। তেহুম মা, এসেছো? হ্যাঁ আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুমি এত লেট করলে যে? বাড়িতে যাওয়ার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চোখে মুখে পানি দিয়ে আসো, এতটা জার্নি করলে। তে মাথা দুলিয়ে সম্মতি জানালো। জাংকুক তখনও চেয়ে আছে। তেও চাইলো তার দিকে। অমনি দুজনের চোখাচোখি হলো। জাংকুক অদ্ভুত ভাবে হাসলো। তেহুমও লজ্জায় মাথা নুয়ে ফেললো। তখন গভীর রাত। তে ঘুমিয়েছিল। হুট করেই একটা স্বপ্নে তার ঘুমটা ভেঙে গেল। দু চোখ বিভ্রান্ত, আতঙ্কগ্রস্ত। ভালোবাসাটা কি আমার একার? জাংকুক কথাটি বলেই কান্নায় ভেঙে পড়লো তে। সে অদ্ভুত এক স্বপ্ন দেখেছে, যেন স্বপ্নের কোনো আগা মাথা নেই। সমস্ত রাত তের দু চোখে ঘুম নেই। সে ঘুমাতে পারল না হাজারো চেষ্টা করেও। শেষমেশ রুম থেকে বেরিয়ে এলো। পুরো বাড়ি ঘুরঘুর করে যেই না ফিরতে যাবে, অমনি জাংকুকের ঘরের দরজাটা খুলে গেল। রাতের পোশাক পরা জাংকুকের চেহারাটা মলিন। মলিন তো তের মুখশ্রীও। তবে দুজনেই কি একই বিষয় ভাবছে? 3 দিন হয়ে গেল জাংকুক আর তের সম্পর্কে। তে এখনো ভাবতে পারে না সে কাউকে ভালোবেসে ফেলেছে। কি আশ্চর্য, এমনটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ভবিষ্যতেই বা কি হবে, এমন নানান কথাই ভাবছিল তে। জাংকুক ড্রাইভ করছে। মেয়েটির অন্যমনস্ক ভাব অনুভব করে গাড়ি থামালো। কি ভাবছো? ভাবছি কেমন করে 3টে দিন পেরিয়ে গেল। আমি কাউকে ভালোবেসে ফেললামই বা কি করে? সবটাই কেমন দ্রুত আর অবিশ্বাস্য যে। জাংকুক এসে তের হাত টেনে নিল। তার হাতে ভালোবাসার পরশ এঁকে দিল। আমাদের সম্পর্ক নিয়ে খুশি নও? এমনটা নয় জাংকুক, বাট আমার ভাবতে কষ্ট হচ্ছে। প্রথম সম্পর্কে এমন হওয়াটা অস্বাভাবিক না? তে কেবল হাসলো, কিচ্ছু বলল না। জাংকুক পুনরায় গাড়ি চালাচ্ছে। মৃদু মন্দ হাওয়া অনুভব হতে দু চোখ বন্ধ করে রইল তে। ওর দিকে তাকিয়ে জাংকুকের মনের ভেতর শত প্রজাপতি উঠতে লাগলো। অদ্ভুত লাগে সবটা। তের সাথে জাংকুকের সম্পর্কটা খুব দ্রুতই আগাচ্ছে। জাংকুক যত্নশীল, সর্বদা খোঁজ খবর রাখে। মাঝে মাঝে তের মনে হয় এই পৃথিবী যে এতটা সুন্দর, তা জাংকুকের সাথে সম্পর্ক না হলে সত্যি সে জানতো না। স্বভাবতই গোসল শেষ করে চুল শুকাচ্ছে তে। তার চুলগুলো জাংকুক একটু বেশি পছন্দ করে। যখনই কাছে আসবে তখনই ছুঁয়ে দেখবে। চুলের গন্ধ নিয়ে বলবে এই চুলে মাদক রয়েছে। তে তখন কি এক লজ্জায় নুয়ে থাকে। অথচ কোনো কালে সে লাজুক ছিল না। সব যেন কেমন স্বপ্ন, এক ঘোর লাগানো। চুল শুকিয়ে তবেই সে নিচে নামলো। এসে দেখলো জাংকুক বসে আছে, কিছুটা চিন্তিত দেখাচ্ছে। তে কাছে এসে বলল, কি হয়েছে? কিছু না, বসো। তে বসতেই তাকে নিচে বাহু ধরে আগলে নিল জাংকুক। আন্টি আছেন তো? তো তাতে কি? ঠিক সেই সময় ন্যান্সি দোতলা থেকে নামছেন। দুজন দূরত্ব সৃজন করে বসলো। অথচ তাদের সম্পর্কটাই খুব বেশি লুকোচুরি নেই। তাদের এই দূরত্ব নেহাতি ভদ্রতার খাতিরে। আরে জাংকুক, কখন এলে? এই তো আম্মু। চা খাবে তোমরা? থাক আন্টি, আমি যাচ্ছি। জাংকুক তের হাত টেনে ধরলো। তে অসহায় নয়নে তাকিয়ে। ন্যান্সি তাদের দুজনের দৃষ্টি যেন পড়তে পারলেন। থাক, আমি আনছি, তোমরা বসো। এটা কি হলো? কি আবার? আপনি আন্টির সামনে অমন করলেন কেন? কারণ এমনি। উফ, আপনি একটা অদ্ভুত লোক। ন্যান্সি চা আনার আগে জাংকুক কোন একটা জরুরি কাজে বাইরে চলে গেল। এতে মন খারাপ নেমে এলো তের চোখে মুখে। ন্যান্সি তের মাথায় হাত রাখলেন। কিছু সময় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও ফিরে আসবে মা, টেনশন করো না। কি এক অদৃশ্য ব্যথায় তের দুই চোখ ভরে উঠল। ন্যান্সি মাতৃ স্নেহে কন্যাটিকে কাছে টেনে নিলেন। ভরসার সাথে বললেন, আমার ছেলেটার জন্য এত চিন্তা? খুব তাড়াতাড়ি দুজনের বিয়ের ব্যবস্থা করব, বুঝেছো? পরের দিন তের ঘুম ভাঙলো ভোরের আলোর ছোঁয়াতে। চিন্তার মধ্যে থাকতে থাকতে কখন ঘুমিয়েছে কে জানে। আর সেই যে লোকটা যার জন্য এত চিন্তা, সে কি কাল রাতে এসেছে সেটাও জানে না তে। হঠাৎই তার চোখ গেল টেবিলে রাখা একটা খামের মধ্যে। চট করে খামটা তুলে নিল। আগ্রহ নিয়ে খামটা খুলতেই বেরিয়ে এলো বেশ কিছু ছবি। প্রতিটা ছবি ভালো মতো দেখলো তে। ওর মনে হতে লাগলো মাথার উপর আকাশ ভেঙেছে। দুই চোখে নেমেছে নোনা জলের ফোয়ারা। দুটো ব্যক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। কারোর মুখে কোনো শব্দ নেই। কি এক ব্যথায় তপ্ত হয়ে আছে চারপাশ। কথা বলুন মিস্টার জিওন জাংকুক।
জাঙ্কুক কি বলবো, বললেও তুমি বুঝবে না। কি বুঝবো না? এরা কারা জাঙ্কুক আপনি বলতে পারেন? জাঙ্কুক কথা না বলে সামনের দিকটা এগিয়ে এলো। তে দু হাতে তাকে ঠেলে দিয়ে বলল, সরে যান, তুমি ভুল বুঝছো তেহুম, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তবে এই ক্লোজ ছবিগুলো, তাও এতগুলো মেয়ের সাথে। জাঙ্কুক এবার চুপ, তীর দুই চোখ বৃষ্টি ঝরাতে ব্যস্ত। বিষয়টি আমি বলতে চাই না তে, তবে তুমি আমায় ভুল বুঝলে। কথাটি বলেই চলে গেল জাঙ্কুক। তে ধপ করে মেঝেতে বসে পড়ল। জাঙ্কুকের সাথে একাধিক নারীর খুব ক্লোজ ছবি একেবারে সে মেনে নিতে পারছে না। তে আর জাঙ্কুকের সমস্ত কথাই শুনেছে ন্যান্সি। তিনি বড় হতাশ হলেন। ছেলেটা কেন যে অতীত স্মরণ করতে চায় না। তখন প্রায় রাত 11টা বাজে। তে নিজের রুমে বসে চাপা কান্নায় ভাসছিল। এদিকে জাঙ্কুক এখনো ফেরেনি। সেই যে সকালে বের হয়েছে তারপর আর ফেরেনি। ন্যান্সি মৃদু শব্দ করে ঘরে প্রবেশ করলেন। তবে তের কোনো হেলদোল নেই। তে মা, কি হয়েছে? তে নিজের কান্না লুকাতে পারে না। ন্যান্সিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আন্টি, আন্টি, এটা কি হয়ে গেল? আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু ও বাসে না, ও বাসে না আন্টি। ন্যান্সি চুপ করে আছে। তিনি শুরুতে কিছুই বললেন না, বরং তের জমানো ব্যথাটা বের হওয়ার সুযোগ করে দিলেন। বেশ কিছু সময় পর তের কান্না থামলো। তখন ন্যান্সি বললেন, সব সময় যা দেখা যায় তা কিন্তু সত্যি হয় না মা। তে চুপ করে আছে, দুই হাতের তালুতে চোখের জল মুছে নিচ্ছে। জানো, আমার জাঙ্কুক সব সময় সেরা ছাত্র ছিল, তবে ওর বেশি ঝোঁক ছিল মডেলিং এর প্রতি। এটা অনেক আগের কথা। তোমার আঙ্কেল তখন সাধারণ একজন মানুষ, তার উপর এই জগতে পরিচিত কেউ নেই। জাঙ্কুক কঠিন পরিশ্রম করা শুরু করলো। নানান জায়গায় আসা যাওয়া করলো একটা কাজের আশায়। তবে বলে না, টাকা না থাকলে কোনো কিছুরই মূল্য নেই। এই ভয়ঙ্কর দিনের কথা আমি আজও স্মরণ করতে পারি। আমার ছেলেটা একটা বাটপাড়ের হাতে পড়েছিল। লোকটা ওকে মদের নেশায় বুধ করে দিয়ে পতিতা পল্লীতে নিয়ে ফেললো। জানো তো, এই সমাজে শুধু নারীরাই টাকার বিনিময়ে বিক্রি হয় না, অনেক ক্ষেত্রে পুরুষরাও টাকার বিনিময়ে। পুরো কথা শেষ না করে ন্যান্সি আবারও বললেন, এই ছবিগুলো এমন কেউ হয়তো তোমাকে পাঠিয়েছে যারা আমাদের নজর রাখে, আমাদের সম্পর্কে ভীষণ ভালোভাবে জানে। তুমি ওকে ভুল বোঝো, এটাই তার উদ্দেশ্য। তবে বিশ্বাস করো, এই মেয়েগুলোর সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। নেহাতি পরিস্থিতির শিকার হয়েছিল। অনেক কষ্টে আমার ছেলেটা সেই পরিস্থিতির মোকাবিলা করে। তবে যে দাগ লাগে সেটা তো সহজে যায় না মা। লোকজন তখন জাঙ্কুকের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতো, অথচ সে নিজের ইচ্ছায় অমন জায়গায় পৌঁছায়নি। আর না ওর দ্বারা কোনো খারাপ কাজ নিকৃষ্ট লোকগুলো করাতে পেরেছে, শুধুমাত্র এই ক্লোজ ছবিগুলো ছাড়া। সবটা শুনে থ মেরে যাইতে ওর হাত পা কাঁপছে। ন্যান্সি একবার মেয়েটাকে দেখে নিয়ে চলে যান, কারণ তের নিজস্বতা রয়েছে। জাঙ্কুকের প্রতি তার ভালোবাসা কতখানি সত্যি এখনই সেটা দেখার পালা। জাঙ্কুক এখনো ফেরেনি, অথচ রাত পেরিয়ে ভোর হতে চলেছে। তের চোখে ঘুম নেই। সে বারবার গেটের দিকে তাকাচ্ছে। সে পাগলের মতন ছোটাছুটি করছে। ওর ভালো লাগছে না। জাঙ্কুকের ফোনও বন্ধ বলছে। তবে ছেলেটার কি হলো? তের এবার খুব কান্না পাচ্ছে। কেন সে ভুল বুঝেছিল? কেন সবটা না জেনে বুঝে অভিযোগ তুললো? ভীষণ রাগে তের দুই চোখে বর্ষণ শুরু হয়েছে। অনেকটা সময় পর গাড়ির হর্ন শোনা গেল। তের বুকের ভেতরটা লাফিয়ে উঠলো। ও ছুটে বেরিয়ে পড়েছে। কোথায় তার চুলের অবস্থা, কোথায় তার মুখের সাজসজ্জা? ও ছুটে গেল গেটের কাছে। জাঙ্কুক যেন একটু বেশি অবাক হলো ওকে ছুটে আসতে দেখে। তার চেয়েও বেশি অবাক হলো যখন দেখলো তাকে এসে জড়িয়ে ধরেছে তে। আই এম সরি জাঙ্কুক, ক্ষমা করে দাও আমায়, আমি বুঝতে পারিনি। কান্না থামাও, ইটস ওকে তেহু, আমি জানি তুমি আমাকে বুঝবে। আসলে আমার অতীতটা খুব একটা সুন্দর নয়, জানো তো। কলঙ্ক শুধু মেয়েদেরই নয়, ছেলেদেরও হয়। জাঙ্কুক, আমায় মাফ করেছো তো? মাফ না করে যাবো কোথায়? আমরা আজই বিয়ে করব জাঙ্কুক, আজকেই বিয়ে করব। যারা আমাদের সম্পর্ক ভাঙতে চায় তাদের আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমাদের সম্পর্কের কত জোর।